আসসালামু আলাইকুম। 11ই সেপ্টেম্বর 2001 বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্র ইউনাইটেড স্টেট অব আমেরিকার নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আল কায়দার হামলা আমেরিকা তো বটেই, পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। 20 সেপ্টেম্বর 2001 আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তান তথা পুরো মুসলিম বিশ্বের সন্ত্রাসবাদ আল কায়দা তালেবান রেজিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। After all, we are currently its largest source of humanitarian aid, but we condemn the Taliban regime. On my orders, the United States military has begun strikes against Al-Qaeda terrorist training camps and military installations of the Taliban regime in Afghanistan. কিন্তু যুদ্ধটা শুধুমাত্র সন্ত্রাসবাদ দমনেই সীমাবদ্ধ ছিল না। পুরো মুসলিম বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসা এবং সামরিক বেসামরিক সকল শক্তিকে নস্যাৎ করে দেওয়া এবং খনিজ সম্পদগুলোকে লুটে নেওয়াই ছিল জর্জ ডব্লিউ বুশের একটি মাস্টার প্ল্যান। আর এরই অংশ হিসেবে 2003 সালে আল কায়দার সাথে সংশ্লিষ্টতা আছে এই অভিযোগে এফবিআই একটি রেড অ্যালার্ট জারি করে এক মুসলিম নারীর বিরুদ্ধে, যিনি ছিলেন একজন কোরআনের হাফেজা এবং ছিলেন একজন হাইলি এডুকেটেড নিউরো সায়েন্টিস্ট। তিনি ডক্টর আফিয়া সিদ্দিকী, যিনি স্বয়ং আমেরিকাতেই 1995 সালে এমআইটি থেকে বায়োলজিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এবং নিউরোলজিতে 2001 সালে ব্র্যান্ডিস থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কিন্তু ইন্টারেস্টিং কয়েকটি বিষয় কিন্তু এখানে রয়েছে যেগুলো রহস্য এখন উন্মোচিত হয়নি। সেগুলো হচ্ছে, আফিয়া অপহরণের আগে পাকিস্তানে অবস্থান করলেও কেন এবং কিভাবে এবং কাদের সহযোগিতায় তাকে পাকিস্তান থেকে আফগানিস্তানের কারাগারে এবং এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারে নিয়ে যাওয়া হলো। আফিয়ার বিরুদ্ধে আল কায়দার সাথে কানেক্টিভিটির অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও কেন 22 বছর ধরে তাকে বন্দি রাখা হয়েছে। আর মার্কিন আদালত যে সমস্ত অভিযোগ এনে আফিয়াকে 86 বছর কারাদণ্ড দিয়েছে, সে সকল অভিযোগ যে বানোয়াট এবং মিথ্যা ছিল তাই আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। এগুলো দেখার জন্য আপনাদেরকে আজকে আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। চলুন শুরু করি আজকের এপিসোড। 1990 সালে পড়াশোনার উদ্দেশ্যে আফিয়া সিদ্দিকী মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এমআইটি থেকে ফুল স্কলারশিপ পেয়ে সেখানে ভর্তি হন। 1992 সালে আফিয়া সিদ্দিকী ইসলামাইজেশন ইন পাকিস্তান অ্যান্ড ইটস এফেক্ট অন ওম্যান এই বিষয়ে গবেষণা করেন। গবেষণা করে তিনি ক্যারল এল উইলসন পদক অর্জন করেন এবং সাথে $5000 মার্কিন পুরস্কার পান। এছাড়াও আফিয়া সিদ্দিকী প্রফেসর নোয়াম চমিস্কি তত্ত্বাবধানে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গবেষণা করেন। প্রফেসর নোয়াম চমিস্কি আফিয়া সম্পর্কে বলেন, আফিয়া যেখানে যাবে সেখানে পরিবেশকে পাল্টে দেবে। এছাড়াও কিন্তু ডক্টর আফিয়া সিদ্দিকী বসনিয়ার তৎকালীন মজলুম নারী ও শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের জন্য ফান্ড রেজ করেছিলেন যা ছিল রেকর্ড সংখ্যক। আর মার্কিন মূল্যকেও ইসলাম প্রচারে আফিয়া ছিলেন সচেষ্ট। এবার আসি আসল ঘটনায়। 2002-এ আফিয়া আমেরিকা থেকে ফেরত আসে। আমেরিকা থেকে ফেরত আসার পরই তার স্বামী আমজাদের সাথে তার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর 3 সন্তান নিয়ে আর্থিক সংকট এড়াতে একটি কর্মসংস্থানের জন্য আফিয়া ইসলামাবাদে থাকা তার মামা শামসুল হক ফারুকীকে ফোন করে এবং সেই অনুযায়ী সে তার 3 সন্তানকে নিয়ে করাচি থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিমধ্যে তার ট্যাক্সিকে কয়েকটি গাড়ি ঘিরে ধরে এবং সেখান থেকে আফিয়াকে অপহরণ করে আফগানিস্তানের এক সামরিক ঘাঁটি বাগরামে নিয়ে বন্দি করে রাখা হয় এবং চালানো হয় অকথ্য নির্যাতন। এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, ওই সময় 2003 সালে এফবিআই থেকে আফিয়ার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হলেও পাকিস্তানে কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা ছিল না। কোনো অভিযোগ দায়ের করা না থাকা সত্ত্বেও একজন পাকিস্তানি নাগরিককে যখন পাকিস্তান থেকে অন্য দেশে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, তখন নিশ্চয়ই সে দেশের ইন্টেলিজেন্স ফোর্স তথা সরকার এই বিষয়ে অবগত ছিলেন। না হলে নিজ দেশের নাগরিককে অন্য দেশে অপহরণ করে নিয়ে যাওয়াটা একেবারেই অসম্ভব। যেহেতু সে সময় পাকিস্তানের ইন্টেলিজেন্স ফোর্স তথা সরকারের সহায়তায় আফিয়াকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেহেতু তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের দিকেই সন্দেহের তীরটা ছুটে যায়। আফিয়ার এই অপহরণের পিছনে যে জেনারেল পারভেজ মোশাররফেরও হাত ছিল, এই বিষয়ে আমরা কিছু তথ্য সংগ্রহ আপনাদের সামনে এখন তুলে ধরছি। 2003 সালে আফিয়াকে প্রথম অপহরণ করে পাকিস্তানের ইন্টেলিজেন্স ফোর্সের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখান থেকে তাকে পাঠানো হয়েছিল আফগানিস্তানে। এই মর্মে 2011 সালের 15ই ফেব্রুয়ারি এক পাকিস্তানি উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার একটি কথোপকথন ফাঁস করেছে ইন্টারন্যাশনাল জাস্টিস নেটওয়ার্ক,
যা তারা সংগ্রহ করেছিল ইমরান শওকত নামে এক আমেরিকান পাকিস্তানি বংশোদ্ভূত, যিনি নিজেকে সিন্ধুর কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান হিসেবে পরিচয় দেন। উক্ত কথোপকথনের উদ্ধৃত দিয়ে তিনি উল্লেখ করেন, আফিয়াকে অপহরণ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাতে হস্তান্তর করা হয়েছিল। গত 2024 সেপ্টেম্বর এই পারভেজ মোশাররফের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে বোমা ফাটান আফিয়ার সদ্য নিযুক্ত ব্রিটিশ আইনজীবী ক্লাইভ স্টাফোর্ড স্মিথ। আল জাজিরাতে প্রকাশিত ওই অনুষ্ঠানের সঞ্চালক এই আইনজীবীর উদ্ধৃত দিয়ে বলেন, পারভেজ মোশাররফ নাকি মার্কিন প্রশাসনের কাছ থেকে $55,000 নিয়েছিলেন এই আফিয়াকে তাদের হাতে তুলে দেওয়ার কারণে। Americans were offering, as you said, huge amounts of money for people, and with Afia, I think it was $55,000 reportedly paid to people allied with then Pakistan President Musharraf to abduct her. এছাড়াও 2007 সালে ইউনি রিডলি নামক এক ব্রিটিশ সাংবাদিকের সাথে আলাপকালে পাকিস্তানের ইমরান খানও অভিযোগ করেন পারভেজ মোশাররফ এই আফিয়া সিদ্দিকীর অপহরণের পিছনে দায়ী রয়েছেন। Not just Dr. Afia Siddiqui has a particularly tragic case because she disappeared with 3 of her children. The youngest one was 1.5 years old. It is one of the most shameful chapters in the history of our country, where our own agencies handed her over with her children to the Americans. And General Musharraf is directly responsible for it. পারভেজ মোশাররফের বিরুদ্ধে যে 3টা অভিযোগ আমি আপনাদের সামনে দেখালাম, এই অভিযোগগুলো যদি সত্য না হয় তাহলে কী কারণে পাকিস্তান সরকার 2003 সালে মার্কিন সরকারের হাতে আফিয়াকে তুলে দিয়েছিল? এর পেছনে অবশ্য আরেকটা কারণ থাকতে পারে। 1/11 পর থেকে মার্কিন প্রশাসন যেভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল এবং এক একটা মুসলিম রাষ্ট্রকে দখলে নিয়ে সেখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, সেখান থেকে পারভেজ মোশাররফ নিজের দেশকে রক্ষা করার জন্য হয়তো মার্কিন প্রশাসনের এই অফার বা অনুরোধকে নাকচ করার সাহস দেখাতে পারে নাই, যেটা পারভেজ মোশাররফ তার নিজের লেখা বই ইন দ্য লাইন অফ ফায়ারেও কিন্তু উল্লেখ করেছেন। নিউ ইয়র্ক টাইমস 2006 সালে 25 সেপ্টেম্বর পারভেজ মোশাররফের বইয়ের উদ্ধৃত নিয়ে লেখে, মার্কিন প্রশাসন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দিয়ে তাকে প্ররোচিত করে, যার কারণে আমেরিকার অনুরোধে অসংখ্য পাকিস্তানিকে পারভেজ মোশাররফ সরকার সিআইএর হাতে হস্তান্তর করে বিপুল পরিমাণ ডলারের বিপরীতে। পারভেজ মোশাররফ তার নিজের লেখা বই ইন দ্য লাইন অফ ফায়ারে আরও উল্লেখ করেন, তিনি 369 জন পাকিস্তানিকে মার্কিন প্রশাসনের হাতে হস্তান্তর করেছিলেন, যাদেরকে গুয়ান্তানামো বে কারাগারে বন্দী রাখা হয়েছিল। আফিয়ার অপহরণের পরবর্তী সময়ে কিন্তু ইমরান খানের কিছু ভূমিকা ছিল। 2003 সালে আফিয়া 3 সন্তান নিয়ে নিখোঁজ হওয়ার পরে আফিয়ার মামার কাছ থেকে সবকিছু শুনে এই ইমরান খানই সর্বপ্রথম পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে ক্যাপিটাল টক নামক প্রোগ্রামে তিনি আফিয়ার পক্ষে আওয়াজ তোলেন। এছাড়াও 2018 সালের নির্বাচনের পূর্বে বেসরকারি টিভি চ্যানেলের একটি বক্তব্যে ইমরান খান বলেন, সে যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলে সে আফিয়ার মুক্তির ব্যাপারে আরও সচেষ্ট হবেন। आप अगर पावर में आ गए तो आफिया सिद्दीकी को याद रखेंगे, उसको लाने के लिए कुछ करेंगे? इंशाल्लाह तहरीक इंसाफ की जब गवर्नमेंट आएगी इंशाल्लाह पूरी जिम्मेदारी लेगी। 2018 সালে ক্ষমতায় আসলো ইমরান খান। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সফরে পাকিস্তানে আসেন। সেখানে সাংবাদিকরা ইমরান খানকে প্রশ্ন করলে ইমরান খান বলেন, আফিয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। Well, there'll be things discussed, so that would be for afterwards. We'll discuss things. We'll be discussing it. কিন্তু 2019, 20, 21, 22 চলে গেল, ইমরান খানের ক্ষমতাও আসলো এবং চলে গেল, কিন্তু আফিয়াকে মার্কিন কারাগার থেকে মুক্তির ব্যাপারে আর কোনো তেমন তোড়জোড় দেখা গেল না ইমরান খানের। এর মাঝে অবশ্য মার্কিন কারাগার থেকে আফিয়া একবার ইমরান খান বরাবর এক মর্মস্পর্শ চিঠি লিখেছিলেন, কিন্তু তাতেও গুড়ে বালি। 2 নম্বর যে পয়েন্টটা বলেছিলাম যে আফিয়ার সাথে আল কায়দার কোনো কানেক্টিভিটি প্রমাণিত না হওয়ার পরেও কেন আজ অবধি 22 বছর পর্যন্ত আফিয়াকে বন্দি করে রাখা হয়েছে, এখানে অবশ্য 2টি কারণ থাকতে পারে। 1 নম্বর, আফিয়ার মুক্তির পরে এটা হয়তো প্রকাশ্যে আসতে পারে যে আফিয়ার অপহরণ ও নির্যাতনের পিছনে কারা কারা দায়ী ছিল। আর যেহেতু আফিয়া প্রখর মেধাবী একজন নিউরো সায়েন্টিস্ট ছিলেন, আমেরিকা প্রশাসন কিন্তু এই ধারণা করতেই পারে যে আফিয়া হয়তো পাকিস্তানের একটি বড় সম্পদ হয়ে যেতে পারে এবং তার দ্বারা বড় কোনো নিউক্লিয়ার বোমাও বানানো হয়ে যেতে পারে, যেটা আমেরিকার জন্য পরবর্তীতে বড় ধরনের হুমকিও হয়ে দাঁড়াতে পারে। আফিয়ার উপর যে সমস্ত অভিযোগ ছিল যার কারণে তাকে 86 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই অভিযোগগুলো যে মিথ্যা এবং বানোয়াট ছিল, আসেন সেইগুলো নিয়ে তথ্য বিশ্লেষণ করি।
4 সেপ্টেম্বর 2008-এ আমেরিকার ম্যানহাটনের ফেডারেল কোর্টে আফিয়ার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ দায়ের করা হয়। সেগুলো হচ্ছে: 1. আমেরিকার বাইরে আমেরিকার নাগরিককে হত্যা চেষ্টা। 2. আমেরিকার কর্মকর্তাদের হত্যা চেষ্টা। 3. মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও কর্মচারীদের উপর সশস্ত্র হামলা। 4. সহিংসতার অপরাধের সময় এবং তার সাথে সম্পর্কিত একটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা এবং বহন করা। 5. মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলা। এখানে যে কয়টা ঘটনার অভিযোগে আফিয়াকে 86 বছরের জেল দেওয়া হয়েছিল, সেই ঘটনাগুলো ঘটানো হয়েছিল আফগানিস্তানের গাজনির একটি পুলিশ সদর দপ্তরে। এখানে ঘটানো হয়েছে, এই শব্দটা আমি ব্যবহার করছি এই কারণ এটা ছিল FBI এর একটি সাজানো নাটক, এবং সেটা আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। 2003 থেকে 2008 পর্যন্ত আফিয়াকে যে আফগানিস্তানের কারাগারে বন্দী করে রেখেছিল মার্কিন প্রশাসন, এটা মার্কিন প্রশাসন কিন্তু কখনোই স্বীকার করেনি, বরং উল্টো অভিযোগ করেছে আফিয়া আত্মগোপনে ছিল। কিন্তু আমেরিকা প্রশাসনই যে আফিয়াকে আফগানিস্তানের বাগরামে বন্দি রেখেছিল, সেটা কিন্তু আফগানিস্তানের ওই বাগরামের বন্দিশালা থেকে মুক্ত হবার পরে এক পাকিস্তানি পুরুষ নাগরিক গায়রাত বাহির, সে কিন্তু স্বীকারোক্তি দিয়েছে। সে যখন ওই বাগরামে বন্দি ছিলেন, তখন এক নারীকে 6 ফিট বাই 8 ফিট এক কাঠের বাক্সের মধ্যে বন্দি করে রাখা হতো এবং তার নির্যাতনের আওয়াজ তারা প্রায় শুনতে পেতেন। যেহেতু ছোট একটি বন্দিশালায় তাকে বন্দি করে রাখা হতো, সেখানে টয়লেটের কোনো ব্যবস্থা ছিল না। আফিয়া যখন টয়লেট করতে ওখান থেকে বের হয়ে টয়লেটে যেতেন, তখন কয়েকবারই এই গায়রাত বাহির কিন্তু আফিয়াকে দেখেছেন। পরবর্তী থেকে এই কারাগার থেকে মুক্ত হবার পরে প্রকাশ্যে যখন তার ছবি দেখেছেন, এই ছবির সাথে মেলানোর পরে সে বুঝতে পেরেছেন ওই বাগরামের ওই নারী ছিলেন আফিয়া সিদ্দিক। Was in Bagram. We used to have one lady prisoner, and whose presence in the jail was of heartbreaking for all of us. When she was pushed backward in power by the American soldiers. মূলত আমেরিকার প্রতি আফিয়াকে অপহরণ করে আফগানিস্তানের কারাগারে রেখে যে নির্যাতন করা, এই অভিযোগ থেকে মুক্ত হওয়া এবং আফিয়াকে হত্যা করার উদ্দেশ্যেই কিন্তু আমেরিকা প্রশাসন এই নাটকের মঞ্চস্থ করেছিল। এই কারণে 2008 সালের জুলাইয়ে আফিয়াকে হুট করে বাগরাম থেকে মুক্ত করে দেওয়া হয় এবং তার সাথে ধরিয়ে দেওয়া হয় একটি 12 বছরের সন্তানকে, এবং তাকে এই বোঝানো হয় যে এই সন্তানই তোমার বড় ছেলে আহমাদ। এর সাথে তাকে এও বলে দেওয়া হয় যে তুমি যদি তোমার মেয়েকে ফেরত পেতে চাও, তাহলে আফগানিস্তানের গাজনিতে অবস্থিত খালিদ বিন ওয়ালিদ নামক যে মসজিদটি রয়েছে, সেখানে গেলেই কেউ একজন তোমার মারিয়ামকে তোমার হাতে হস্তান্তর করবে। আফিয়ার মূলত উদ্দেশ্য ছিল, সে যেহেতু 5 বছর পরে বাগরাম কারাগার থেকে মুক্ত হয়ে তার ছেলে আহমাদকে ফিরে পেয়েছে এবং সে এখান থেকে গাজনিতে যাবে, গাজনিতে গিয়ে সে তার মেয়ে মারিয়ামকে নিয়ে পাকিস্তানে তার পরিবারের কাছে ফেরত যাবে। এই ধারণা করে কিন্তু সে গাজনিতে যায় এবং গাজনিতে যেই খালিদ বিন ওয়ালিদ নামক যে মসজিদ আছে, সেই মসজিদের বাহিরে সে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কেউ একজন এক খবর রটিয়ে দেয় যে খালিদ বিন ওয়ালিদ মসজিদের সামনে এক নারী এবং এক ছেলে আত্মঘাতী বোমা হামলা করার চেষ্টা করছে। সাথে সাথে আফগান সশস্ত্র পুলিশ তাদেরকে এসে ঘিরে ফেলে। সশস্ত্র বাহিনীর পরিকল্পনা ছিল আফিয়াকে ওইখানেই গুলি করে হত্যা করবে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে চিহ্নিত করে। কিন্তু তারা আফিয়াকে গুলি করে হত্যা করতে পারেনি। তার একটি কারণ, সেটা হচ্ছে আফিয়ার শরীরে চাদর দিয়ে ঢাকা ছিল। তাদের মধ্যে কেউ একজন এই চিন্তা করেছিল যে আফিয়ার চাদরের নিচেই হয়তো বা বোমা লুকিয়ে আছে, এই জন্য সে আফিয়ার চাদরটা ধরে টান দেয় এবং সেটা সবার সামনে প্রকাশ্যে চলে আসে যে আফিয়ার চাদরের নিচে কিছুই ছিল না। আশেপাশে সাধারণ জনগণও সেটা জেনে যায়। এমন মুহূর্তে ওই সশস্ত্র বাহিনীর আর কোনো কিছু করার ছিল না। তারা শুধুমাত্র তাকে গ্রেফতার করে তাদের পুলিশ সদর দপ্তর গাজনিতে নিয়ে যায়। গাজনিতে পুলিশ সদর দপ্তরে নেওয়ার পরে সেখানে তারা একটি সংবাদ সম্মেলনের নাটক করে। সেখানে আফিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয় আফিয়ার কাছ থেকে নাকি তারা বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি তৈরির কাগজপত্র উদ্ধার করেছে। পরিকল্পনা মাফিক FBI এর সদস্যরাও চলে আসলো গাজনিতে। FBI এর সদস্যরা আসার পরেই কিন্তু মূল নাটকটা মঞ্চস্থ করা হয়েছে। FBI সদস্যরা অভিযোগ করেন যে আফিয়ার কাছে যখন তারা জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন, তখন আফিয়া নাকি তাদের কাছ থেকে M4 রাইফেলটা জোর করে কেড়ে নিয়ে তাদের উপরই গুলিবর্ষণ করে। কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি ধরেও নেই যে আফিয়া গুলি করেছিল, যেহেতু কোনো সদস্যর গায়ে গুলি লাগেনি, তাহলে নিশ্চয়ই ওই রুমের ভিতরে কোথাও না কোথাও গুলির কোনো চিহ্ন থাকার কথা। কিন্তু কোথাও কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এমনকি ওই গুলির ভিতরে আফিয়ার পোশাকের বা আফিয়ার শরীরের আঙ্গুলের কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি।
এমনকি ওই রুমের ভিতরে গুলির কোনো অংশ বিশেষও পাওয়া যায়নি। আরেকটা কথা হচ্ছে, আমেরিকান ইন্টেলিজেন্স ফোর্স যখন অ্যাক্টিভ ওয়ার্কে থাকে তখন কিন্তু তাদের যে রাইফেল বা বন্দুকটা থাকে তারা কিন্তু কখনো আশেপাশে কোথাও ফেলে রাখে না। আর বন্দুক ছিনিয়ে নেওয়ার যে অভিযোগ আফিয়ার বিরুদ্ধে তারা করেছে, 5 বছর বাগরামে নির্যাতন সহ্য করে মুক্ত হওয়ার পরে আফিয়ার শরীরের যেই অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আমেরিকান ইন্টেলিজেন্স ফোর্স একজন যেই শক্তিশালী দেহের অধিকারী, তাদের কাছ থেকে আফিয়া এত দুর্বল একজন মানুষ, তাদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আরেকটা কথা, এই M4 রাইফেলে কিন্তু গোপন নাম্বারিং সিস্টেমে লক করা থাকে, যেটা ওই বন্দুকের মালিক ছাড়া আর কেউ জানে না। তাৎক্ষণিকভাবে আফিয়া বন্দুকটা নিয়ে নিল এবং লক খুলে তাদেরকে গুলি করে ফেললো, এটা কিন্তু একটি বানোয়াট নাটক, এখান থেকে বোঝা যায়। বা শেষে এসে আফিয়ার উপর নির্যাতনের কিছু তথ্য আপনাদেরকে দেই। আফগানিস্তানের বাগরাম থাকাকালে আফগানিস্তানের ফোর্স কর্তৃক কয়েকবার ধর্ষিত হয়েছে আফিয়া। গজনিতে যে নাটক মঞ্চস্থ করা হয়েছিল আফিয়াকে হত্যার উদ্দেশ্যে, সেখানে কিন্তু আফিয়াকে 2টি গুলিও করেছিল। ওই বন্দুক ধস্তাধস্তির যে নাটক, ওই নাটক মঞ্চস্থ করতে তারা 2টি গুলিও কিন্তু আফিয়ার পেটে করেছিল, কিন্তু আফিয়াকে হত্যা করতে পারেনি। বরং এই অপারেশনের নামে আফিয়ার কিডনি কিন্তু একটি সরিয়ে ফেলা হয়েছে। আফগানিস্তান থেকে আমেরিকার কারাগারে গিয়েও কিন্তু তার রেহাই হয়নি, সেখানেও কিন্তু দিনের পর দিন তাকে ধর্ষিত হতে হয়েছে। স্ট্রিপ সার্চের নামে তাকে উলঙ্গ করা হয়েছে পুরুষ সৈন্যদের সামনে। আফিয়াকে বর্তমান টেক্সাসের যে কার্সওয়েল কারাগারে রাখা হয়েছে, সেটা সম্পর্কেও কিন্তু বড় ধরনের এক অভিযোগ করেছেন তারই আইনজীবী ক্লাইভ। গুয়ান্তানামো বে কারাগার থেকেও এই কার্সওয়েল কারাগারটা খুবই ভয়ানক। এখানে নারী বন্দীরা প্রায়ই ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ রয়েছে। এমন একটি কারাগারে আফিয়াকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু কথা হচ্ছে, যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে কারাগারের ভিতরে নির্যাতনের আইন কোথাও নেই। এমনকি আমেরিকার ল সেকশন 2340A অফ দ্য টাইটেল 18 স্পষ্ট করে এ ব্যাপারে বলা আছে। মার্কিন আদালতের রায় অনুযায়ী আফিয়ার মুক্তির তারিখ 16 অক্টোবর 2083। বেঁচে থাকলে তার বয়স হবে 111 বছর। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট আফিয়ার সাজা কমিয়ে তাকে মুক্তি দিবেন বলে অনেকেই আশা ব্যক্ত করেছিলেন। কিন্তু 2025 সালের গত 20 জানুয়ারি ডক্টর আফিয়া সিদ্দিকীর আইনজীবী ক্লিভ স্মিথ তার এক্স অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মধ্যে জানায় যে জো বাইডেন আফিয়া সিদ্দিকীকে ক্ষমা করেননি। সবশেষে আদালতে বিচারকের সামনে দেওয়া ডক্টর আফিয়া সিদ্দিকীর বয়ানের মাধ্যমে আজকের এপিসোডটি শেষ করছি। আফিয়া সিদ্দিকী বলেন, আপনি তাদের ক্ষমতা দিয়েছেন আমাকে রেপ করার, উলঙ্গ করে সার্চ করার। আপনার কাছে কিছুই বলার নেই আমার। আমি আমার আল্লাহর কাছে যেই যা বলার বলবো। আমি তো সেদিনই মরে গেছি যেদিন আমাকে প্রথম ধর্ষণ করা হয়েছিল। আমাকে ছেড়ে দিন, আমাকে আমার দেশে যেতে দিন। আল্লাহ হাফেজ।